কোভিড-19 দুর্যোগময় সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনের ক্লাসগুলো উপভোগ করছো, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একাদশ শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। ইতিহাস দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ে আছে ফরাসি বিপ্লব। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রাগ বিপ্লব, ফ্রান্স। (1789 খ্রিস্টাব্দে ফরাসি রাজা ষোড়শ লুই ফ্রান্সের জাতীয় সভার অধিবেশন আহ্বান করার ফলে ফ্রান্সে ফরাসি বিপ্লব দেখা দেয় বলে মনে করা হয়। ফরাসি বিপ্লব কেবল ফ্রান্সের ভৌগোলিক সীমার মধ্যে আবদ্ধ থাকেনি। এ বিপ্লব সমগ্র ইউরোপের রূপান্তর ঘটায়। ঐতিহাসিক রবার্ট পামারের মতানুসারে ফরাসি বিপ্লবকে ইউরোপীয় বিপ্লব বলাই সঙ্গত। ফ্রান্সে যা ঘটে তা ইউরোপীয় বিপ্লবের ফরাসি অধ্যায় বলে বলা যেতে পারে। ফরাসি বিপ্লব কোনো আকস্মিক ঘটনা ছিল না, বরং এই বিপ্লবকে ইতিহাসের সর্বাপেক্ষা প্রস্তুত ঘটনা বলা যায়। আসলে ফরাসি বিপ্লব ছিল ইউরোপীয় ক্ষয়প্রাপ্ত সমাজ ব্যবস্থার পতনের স্বাক্ষর। এই পতন প্রথমে ফ্রান্সে দেখা দেয়, পরে ইউরোপেও তা প্রসারিত হয়। ফরাসি বিপ্লবের সূচনা অষ্টাদশ শতকের ইউরোপের অবস্থার মধ্যেই নিহিত ছিল। আসছে সামাজিক অবস্থা। ফরাসি দেশের সমাজ ব্যবস্থা বিশেষ অধিকার ও অসাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। তো যাজক ও অভিজাত শ্রেণী ছিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় এস্টেট। সাধারণ লোকেরা ছিল বা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। যেহেতু ভূমিকেই সম্পদের প্রধান উৎস বলে মনে করা হতো, সেহেতু ভূমির মালিকানাই সামাজিক প্রতিপত্তি লাভের চাবিকাঠি ছিল। যাজক ও অভিজাত সম্প্রদায় ভূমির মালিকানা ও নানা সুযোগ সুবিধা ভোগ করত। যাজক শ্রেণী দুই শ্রেণীতে বিভক্ত ছিল, যথা উচ্চতর যাজক আর ছিল অধস্তন যাজক। ফ্রান্সে যাজকের সংখ্যা ছিল প্রায় 1,20,000। যাজকরা প্রার্থনা ও উপাসনা ছাড়া শিক্ষাদান, দরিদ্র সেবা, জন্ম মৃত্যুর হিসাব প্রভৃতি কাজের দায়িত্ব বহন করতেন। গির্জার উচ্চ যাজক যথা বিশপ শ্রেণী ছিল সাধারণত অভিজাত পরিবারের লোক। গির্জার জমিদার আয়, গির্জার বিভিন্ন উপসত্ত্ব তারা ভোগ করত। সমাজে তাদের দারুণ প্রতিপত্তি ছিল। উচ্চ যাজকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করতেন এবং শাসন কার্যে অংশ নিতেন।
ফরাসি মন্ত্রী নেকারের মতে ফরাসি গির্জার বার্ষিক আয়ের পরিমাণ ছিল আনুমানিক 13 কোটি লিভর, যা ফরাসি পাউন্ড, কিন্তু তারা আধ্যাত্মিক কোনো দায়িত্বেই পালন করতেন না। অভিজাত শ্রেণী ছিল ইউরোপের সর্বাপেক্ষা ক্ষমতাবান ও সুবিধাভোগী শ্রেণী। ফরাসি বিপ্লবের প্রাক্কালে অভিজাতদের সংখ্যা ছিল প্রায় 3,50,000। দেশের জনসংখ্যার 1.12% ছিল অভিজাত, কিন্তু সংখ্যায় কম হলেও এরা সমাজের সর্বাধিক প্রভাবশালী ছিল। মধ্যযুগে সামন্ততন্ত্রের উদ্ভবের ফলে অভিজাত শ্রেণীর উদ্ভব হয়। অভিজাতরা ভূমি ও কৃষকদের উপর বহু অধিকার ভোগ করত। এরা বংশানুক্রমিকভাবে ভূমির উপর অধিকার ভোগ করত। অভিজাত শ্রেণী সরকারকে কর দেওয়ার ব্যাপারে বহু ছাড় ও সুবিধা ভোগ করত। অভিজাতরা নানা প্রকার সামন্ত কর পেত। ম্যানর প্রথা বা খামার প্রথার ফলে অভিজাতরা ম্যানর থেকে নানাভাবে অর্থ পেত। এছাড়া তারা রাজার সভাসদ, সেনাপতি, উচ্চ কর্মচারী হিসাবে কাজ করার একচেটিয়া অধিকার ভোগ করত। এরা যুদ্ধ বিগ্রহ, শাসনকার্য পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে রাজার সহায়তা করত। মোট কথা অষ্টাদশ শতক ছিল ইউরোপে অভিজাত বা সামন্ত শ্রেণীর কর্তৃত্বের যুগ। তৃতীয় শ্রেণী বলতে অভিজাত ও যাজক ছাড়া বাকি সকল লোককে বোঝাত। ধনী বুর্জোয়া যথা শিল্পপতি, ব্যাংক মালিক প্রমুখের অর্থ কৌলিন্য থাকলেও জন্ম কৌলিন্যের অভাবে তারা তৃতীয় শ্রেণীভুক্ত ছিল। ফরাসি দেশে ধনী বুর্জোয়াদের নাম ছিল গুটে বুর্জোয়া। বুদ্ধিজীবী ও চাকরিজীবী সম্প্রদায় যথা শিক্ষক, আইনজীবী, সাধারণ কর্মচারী প্রমুখ তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এদের মধ্যবিত্ত বা পাতি বুর্জাও বলা হতো। এই শ্রেণীও কায়িক শ্রমিক দ্বারা জীবিকা নির্বাহ করত। তো কৃষক শ্রেণী দুই ভাগে বিভক্ত ছিল: স্বাধীন কৃষক ও ভূমিদাস। ভূমিদাস শ্রেণী মালিককে বিভিন্ন কর দিত, যাজককে ধর্ম কর দিত, মালিকের জমিতে বেগার খাটত। এরা অত্যন্ত দুর্দশার মধ্যে জীবনযাপন করত। তাদের ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক অধিকার কিছুই ছিল না। কৃষক শ্রেণী ছিল সমাজের সম্পদের উৎপাদনকারী, কিন্তু অভিজাত বুর্জোয়া ও শহরবাসীরা এদের
হীন চোখে দেখত। তারা মনে করত যে কৃষকরা ছিল নিরক্ষর কুৎসিত শ্রেণী। জমি চাষ করতে, কর দিতে ও উচ্চ শ্রেণীর সেবা করতে কৃষকরা জন্মগ্রহণ করেছে। কৃষকদের জীবন ছিল শোষিত, করভারে জর্জরিত এবং অভিজাতদের দ্বারা নির্যাতিত। এ সমস্ত কর দেওয়ার ফলে কৃষকরা প্রায় অনাহারে থাকত। অষ্টাদশ শতকে ইউরোপে মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণীর উদ্ভব ঘটে। এই শ্রেণীর প্রভাব ইউরোপের সকল দেশে সমান ছিল না। সামন্ত প্রথার ফলে ফ্রান্সে অভিজাতদের একচেটিয়া অধিকার ছিল। অভিজাত শ্রেণী জন্মকৌলিন্যের জোরে সবকিছুই ভোগ করত। বুর্জোয়া শ্রেণী অর্থকৌলিন্যে বলীয়ান হলেও সমাজে তাদের প্রভাব প্রতিপত্তি ছিল না। অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমি একটু আলোচনা করব। অষ্টাদশ শতকে ইউরোপের অর্থনীতি একটি পরিবর্তনমুখী অবস্থার উপনীত হয়। মধ্যযুগের শেষ দিক থেকে কৃষির পাশাপাশি শিল্প, বাণিজ্য ও উপনিবেশ বৃদ্ধি পাচ্ছিল। যদিও অষ্টাদশ শতকে কৃষিই ছিল অর্থনীতির প্রধান ভিত্তি, তবু শিল্প, বাণিজ্য ও মূলধন নিয়মিতভাবে বেড়ে পুরাতন সমাজের চরিত্রে পরিবর্তনের সূচনা করে। অর্থনীতিতে কৃষিরই ছিল অগ্রাধিকার। সমাজে মর্যাদা লাভের প্রধান উপায় ছিল ভূসম্পত্তির মালিকানা। এমনকি বণিকরা বাণিজ্যে ভালো অর্থ রোজগার করার পর সে অর্থে জমি কিনে জমির মালিকানাকে তাদের আয় ও সম্মান লাভের পথ মনে করত। বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণ বাবদে প্রাধান্য দেওয়া হতো। অবাধ বাণিজ্যবাদীরা একথা বোঝাতে চেষ্টা করেন যে বিশ্বের সম্পদের সীমা নেই। যতই খাদ্য ও শিল্প বস্তুর উৎপাদন বাড়াতেও ততই সম্পদ বাড়বে। এজন্য তারা শিল্প বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, লোভ এবং বিভিন্ন দেশের মধ্যে অবাধ বাণিজ্যের দাবি জানান। ইউরোপের সমুদ্র উপকূলবর্তী দেশগুলো অষ্টাদশ শতকের উপনিবেশের সঙ্গে বাণিজ্য স্থাপনের চেষ্টা চালায়। ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্স, স্পেন এ বিষয়ে কৃতিত্ব দেখায়। ভারত ও উত্তর আমেরিকার উপনিবেশ দখলের জন্য ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 1740 থেকে 63 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ যুদ্ধ বিগ্রহ দেখা যায়। আর একটা আছে রাজনৈতিক অবস্থা। তো রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমি একটু আলোকপাত করব। অষ্টাদশ শতকে ফ্রান্স সহ ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্র বিদ্যমান ছিল। তো অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয়
রাষ্ট্রসমূহ গণতান্ত্রিক কিংবা জাতীয়তাবাদী কোনোটাই ছিল না। ন্যায় বিচার বা আইনের শাসন ছিল না, কারণ বিচার ব্যবস্থা রাজার হুকুমেই চলত। তো আমি রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কে বেশ একটু আলোচনা করলাম। যাই আলোচনা করলাম, যদি তোমরা মন দিয়ে আলোচনাগুলো উপভোগ করো, অবশ্যই তোমরা পরবর্তী ক্লাসের জন্য আরো অগ্রসর হতে পারবে। তো আজকে